আসসালামু আলাইকুম। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু চুলা ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শবনম ফারিয়া। এই অনুষ্ঠানে আমরা দেখি বন্ধু চুলায় রান্না করা খুব মজাদার কিছু ইফতার রেসিপি আর গল্প করি আমাদের খুব পছন্দের একজন মানুষের সাথে। ঠিক তেমনি আজকে আমাদের রান্নাঘরে উপস্থিত আছে রন্ধনশিল্পী ইশরাত আপা। আসসালামু আলাইকুম ইশরাত আপা। ওয়ালাইকুম আসসালাম। এবং আমার খুবই পছন্দের একজন ব্যক্তি এবং আমি খুবই আজকে আমি বলবো এক্সাইটেড যে অনেকদিন পর তার সাথে আমার দেখা হচ্ছে, আমাদের সবার প্রিয় শতাব্দী ওয়াদুদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর। আচ্ছা, আমরা অনেক গল্প করব, কিন্তু তার আগে দেখবো ইশরাত আপা আজকে আমাদেরকে কি রান্না করে দেখায়। আমি একটা করব প্রন বল। প্রন বল, আচ্ছা। কি কি উপকরণ লাগছে? যেহেতু প্রন বল, প্রন, চিংড়ি কিমা, পেঁয়াজ কুচি, লবণ, চিনি, ডিম, রসুন বাটা, জিরার গুঁড়ো, সয়া সস, গোলমরিচের গুঁড়ো, বাটার, কাঁচামরিচ কুচি, কর্নফ্লাওয়ার, ধনেপাতা, আদা বাটা। আদা বাটা, আচ্ছা ঠিক আছে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমি খুবই ভালো আছি। আমার সাথে আপনার বহুদিন পর আজকে দেখা হলো, সো আমার অনেক কিছু জানার আছে। আমি শুধু প্রোগ্রামে আপনি আসবেন এটা শুনে আমি এই জন্য খুশি হয়েছি যে যে কথাগুলো আমরা মানে পর্দার বাইরে করব সেটা পর্দার সামনে করতে পারবো। আচ্ছা, আপনি তো অনেক বছর, আপনি তো মানে খুব দাপটে যে কজন আমাদের থিয়েটারে অভিনেতা এখন আছে তাদের মধ্যে আপনি একজন। তো এই শুরুটা কিভাবে অভিনয়ের? অভিনয়ের শুরুটা আমি জন্ম বেড়ে ওঠা গ্রিন রোড স্টাফ কোয়ার্টারে। ওখানে একটা থিয়েটারের দল ছিল, ওদের একটা শিশু বিভাগ ছিল আর্তনাদ থিয়েটারে। তো ওইখানে এলাকার সবাই যায়, আমিও গিয়েছি একদিন দুই দিন। তারপরে আসলে ওটা দেখা গেলো যে রুটিনের মতো, গেলেই তো ভালো লাগে এবং এক ধরনের চর্চা হচ্ছে, কেউ গান করছে, কেউ অভিনয় করছে, কেউ ছবি আঁকছে, কেউ নাচ করছে। তা আমার অভিনয়টার দিকে একটু ন্যাক ছিল। আর বাসায় যেহেতু এই ধরনের একটা প্র্যাকটিস ছিল, আমার ছোট চাচা অভিনয় করতেন এবং উনি দলটার সাথে জড়িত ছিলেন। ওখান থেকেই আমার আসলে এক ধরনের ভালো লাগা, ভালোবাসা তৈরি। এইভাবেই কীভাবে যেন অভিনেতা হয়ে গেলাম। প্রফেশনাল থিয়েটারে কবে থেকে কাজ করা? প্রফেশনাল থিয়েটারে কাজ করা আসলে আমার যখন এসএসসির পর থেকে। আচ্ছা। কারণ আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে তো বোঝোই, আবার বড় ছেলে হলে অনেক ধরনের দায়িত্ব থাকে যে পড়ালেখাটাকে ঠিকঠাক করতে হবে, তারপর তুমি যেটা করতে চাও। তা ওই দিক থেকে আমি খুব ভাগ্যবান, আমার ফ্যামিলি থেকে কখনোই আমাকে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি। কারণ তুমি যেটা করো সেটা ঠিকঠাক মতো করো, বাসা থেকে এটা বলেছো সেটা ঠিকঠাক মতো করো। আর একটা জিনিস, বাসায় যেন কখনো বিচার না আসে। স্টুডেন্ট হিসেবেও খুব ভালো ছিলাম তা না, মাঝারি গোছে ছিলাম, কিন্তু কখনো পড়াশোনা হ্যাম্পার করিনি। আর বাসায় যে আমার জন্য কখনো বিচার আসেনি। খেলাধুলা করছি, হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসএসসির পর যখন সবাই ভর্তি কোচিং এ ব্যস্ত, আমি তখন রাত 10টার দিকে রিহার্সাল থেকে বাসায় ফিরছি। আমার আশেপাশের বন্ধুরা চিৎকার করে পড়ছে এবং এখনকার ছেলে পেলে যে আমার ছেলেকে দেখি যে ও শব্দ না করে পড়ে। আমাদের সময় শব্দ নাই কেন পড়ার সময়, মারো স্কেল দিয়ে দুটো বাড়ি, আওয়াজ কানে আসতে হবে। হ্যাঁ, এবং শুধু আমার না, আমার মানে পরিবারের যারা আছে তাদের কানে শব্দটা যেতে হবে। তো ওরকম জায়গা থেকে আমার থিয়েটার চর্চা শুরু, বাসায় কখনো সমস্যা নেই। তারপর তো আছি। তিনও ভাই কিন্তু আপনারা একই মানে ইন্ডাস্ট্রিতেই ঘুরে ফিরে বিভিন্ন কাজ করছেন। তো ফ্যামিলি আসলে সেক্ষেত্রে আমি বলবো যে খুবই সাপোর্ট দিয়েছে। কিন্তু আঙ্কেলের কখনো মনে হয়নি যে তিনটা ছেলেই একই লাইনে কাজ করছে, অন্য কিছু কেউ করলে? না, বাবার খুব শখ ছিল। বাবা মানে খেলাধুলা খুব পছন্দ করতেন। তার খুব ইচ্ছে ছিল তার একটা ছেলে যেন ক্রিকেটার বা ফুটবলার বা বাস্কেটবল, টেনিস একটা কিছু করুক। কিন্তু আমি একটা লেভেল পর্যন্ত টুকটাক ক্রিকেট খেলার চেষ্টা করেছি, পরে ইনজুরির কারণে পিছিয়ে যেতে হয়েছে। আর ফ্যামিলির বড় ছেলে, মিডল ক্লাস, অনেক ধরনের দায়িত্ব নিতে হবে বড় হয়ে। সো ওই জায়গা থেকে সরে আসছি। কিন্তু বাবার একটা দুঃখ রয়ে গেছিল যে বাবা 2020-এ গত হয়েছেন, কিন্তু তার দুঃখ রয়ে গেছে আমার একটা ছেলে স্পোর্টসম্যান হতে পারলো না। ছোটবেলার ইফতার কেমন ছিল? আমাদের ছোটবেলার ইফতার তো ছিল দারুণ, মানে যেটা এখন আমি সত্যি খুব মিস করি। কারণ আমাদের বাসায় বাবা ছিলেন ফ্যামিলির বড়, দাদা দাদি, তারপরে দুই চাচা, সব আমরা একসাথেই থাকতাম। ইফতারের টেবিলটা হতো একটা আড্ডার জায়গা। মানে এটা করো, ওটা করো, এটা ভাজা হচ্ছে, ওটা আনা হচ্ছে এবং সবাই একসাথে খাও। এবং তখন তো এখন অনেক ধরনের হাইজিনের ব্যাপার আছে। এখন আমরা বড় হওয়ার পর এটা খাওয়া যাবে না, ওটা করা যাবে না, কিন্তু আমাদের ছোটবেলায় কিন্তু সব চালাও, কোনো অসুবিধা নেই। এবং একটা জিনিস আমি খুব মিস করেছি, আমি আরও একটা অনুষ্ঠানে বলেছি যে তখন ঘরে ঘরে কিন্তু ফ্রিজ ছিল না, রেফ্রিজারেটর। তখন আমরা বরফ কিনে আনতাম। হ্যাঁ, বরফের পাটা, ওই যে ভুসি দিয়ে বা কাঠের গুঁড়ো দিয়ে কেজি ধরে বরফ কিনে আনতাম। আচ্ছা, আমি জানি না, এটা আমি আজকেই ফার্স্ট শুনলাম। হ্যাঁ, কেজি ধরে বরফ কিনে আনতাম। আমাদের এলাকায় গ্রিন রোড স্টাফ কোয়ার্টারে 2-3টা পয়েন্ট ছিল, বরফের পাটা নিয়ে আসতো। আচ্ছা, বড় পাটা, ওখান থেকে আমরা কেজি ধরে কিনে নিয়ে আসতাম, শরবতে দেওয়া হতো। তখন কিন্তু পানি যে মিনারেল ওয়াটার বা এই ওয়াটার সেই ওয়াটার ব্যাপার ছিল না। বরফকে কেউ কোনোদিন অসুস্থ হয়নি। আর ওই যখন ওই দায়িত্বটা দিত, যাও এই 2 টাকা নিয়ে যাও, বরফ কিনে নিয়ে 1 কেজি, ওই ব্যাপারগুলো খুব মজার। তারপর আবার শরবত, মা বললেন এই শতাব্দী শরবত বানা, একটা বিরাট কাজ। মোটামুটি 1 কেজি
10 জনের জন্য সর্বত 1 কেজি চিনি দিয়ে দিচ্ছি। আম্মা একটু কম হয়েছে মনে হয়। তুই বুঝলি কেমনে কম হয়েছে? রোজা ভেঙে ফেলছিস নাকি? আমি না, মনের ভুলে মুখে দিয়ে ফেলছিলাম। মানে এরকম ধরাও খেতে হয়েছে। মানে তখন তো ছোট বয়সের কত, মানে উত্তেজনায় কাজ দিয়েছে বাসায়, তারপর লেবু দেখা গেল যে 3 দিনের লেবু একদিনে সব, চিনিও দেওয়া হয়েছে, টক করে ফেলছি। এই সব মিলিয়ে আমাদের ছোটবেলার ইফতারগুলো খুব ইন্টারেস্টিং ছিল। আপনার বলছিলেন যে আপনার চাচার কথা, আমরা একটু চাচার কথা শুনতে চাই, সাচু ভাইয়ের কথা। তো ওনার ব্যাপারে একটু বলেন, তো আমাদের কাছের মানুষ, আমাদের খুবই পছন্দের মানুষ। আমার থিয়েটারে বা অভিনয়ে হাতেখড়ি তার মাধ্যমেই হয়েছে। এবং বাসায় এরকম এত বড় মানের একজন অভিনেতা থাকা কিন্তু রিস্কি, যদি তুমি সেম প্রফেশনে আসো। খুঁটিনাটি ভুলগুলা, হ্যাঁ কম্পেয়ার তো একটা ব্যাপার আছে, আর খুঁটিনাটি ভুলগুলো, যেমন আমার মা আমার সবচেয়ে বড় ক্রিটিক, এবং বলে তুই শুদ্ধ বলতে বলতে তোর একটা শব্দ কিন্তু লিক করেছে। আমাকে তুমি এত মনোযোগ দিয়ে দেখো কেন? মানে একটা নাটক, একটা এত মনোযোগ দিয়ে দেখার তো কিছু কেন? না না না, যেটা করবি সিরিয়াসলি করবি। তার যেটা বলছিলাম যে চাচা থাকার কারণে সুবিধাও যেমন হয়েছে, অসুবিধাও হয়েছে। অসুবিধা হলো যে ছোটোখাটো ডিটেলগুলো, অভিনয় তোমার এই জায়গায় কন্টিনিউটিটা তুমি মিস করে গেছো, বা এই ম্যানারিজমটা তুমি ক্যারি করছিলে, তোমার কিন্তু হঠাৎ অনেকক্ষণ কিন্তু ম্যানারিজমটা নাই। কিন্তু এই জিনিসগুলো তো খুব ভালো মতো দেখা হয়েছে, বা প্যাশনের জায়গাটা তাকে দেখেছি যে কিভাবে প্যাশনেট অ্যাক্টর তৈরি হয়। যেমন থিয়েটার যখন করেছেন উনি, আমার দেখেছি দাদা হোমিওপ্যাথির ডাক্তার ছিলেন, একদম কলকাতা থেকে সার্টিফাইড ডাক্তার। দাদার হোমিওপ্যাথিকের ব্যাগ আগে ছিল অন্যরকম, এখন ওই ব্যাগ পাওয়া যায় না। সে নিয়ে গেছে ব্যাগ, দাদার লাঠি, চশমা, আব্বা আপনার চশমাটা দেন। দাদার একটাই চশমা খুলে নিয়ে সে চলে গেছে থিয়েটার শো করতে। হ্যাঁ চোখ করে, দাদা এই আমার জিনিসটা কোথায়, আমার জিনিসটা কোথায়, এই টাইপের বিষয়গুলো আমি দেখেছি ছোটবেলা। তো ওই জিনিসগুলো না কোনো না কোনোভাবে আমার মধ্যেও হয়তো নিজের অজান্তেই হয়তো ক্রিয়া করেছে যে আচ্ছা এটা কাজটা করতে গেলে সিরিয়াসলি করতে হবে, মানে দুষ্টুমি করার কোনো অবকাশ নেই, করলে ঠিকঠাক মতো করো। তো ওটাই চেষ্টা করেছি সব সময়। প্রিয় খাবার কি? প্রিয় খাবার হচ্ছে গরুর মাংস, খিচুড়ি আর লইট্টা শুটকি। আমার মার হাতের লইট্টা শুটকি পৃথিবীর সেরা, আর এর তার মতো কেউ পারে না। আম্মা দা বেস্ট পৃথিবীর। এমনিতে আপনাদের দেশের বাড়ি কোথায়? মাগুরা। আচ্ছা আচ্ছা। আর ইফতারে কোনো স্পেশাল আইটেম পছন্দ? ইফতারে স্পেশাল আইটেম পছন্দ হলো আম্মা যে পেঁয়াজিটা বানায়, কিভাবে বানায় আমি অনেকবার ট্রাই করেছি। আমি নিজেও টুকটাক রান্না করতে পছন্দ করি। আমি এখন এই প্রশ্নটাই করতাম যে রান্না পারেন নাকি। আমি রান্না করতে পারি, কিন্তু টুকটাক, কিন্তু পেঁয়াজিটা না আম্মার মতো কখনো আমি পারিনি। আম্মার বিয়ে হয়েছে 15-16 বছর বয়সে। আম্মা রাঁধতে পারতেন না, তার বাসায় নাকি মানে নানা বাড়িতে এক গ্লাস পানিও ঢেলে খায়নি, এরকম শোনা দাদির কাছে। আম্মার রান্নার হাত চমৎকার, দাদির রান্নার সমস্ত গুণাবলীগুলো আম্মা মানে আগে তো এটাই ছিল যে শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ির কাছ থেকে, যেমন আমার আম্মা বলে, আমি আম্মাকে জিজ্ঞেস করলাম যে তুমি রান্না কোথায় শিখেছো, কারণ আমার মা তো অনেক বছর চাকরি করতো রান্না। পরে বলে কি রান্না আমি তোমার বাবার কাছে শিখেছি। কারণ আমার বাবা তো হোস্টেলে থাকতো, মেডিকেলে পড়তো, তো তার তো নিজের রান্না নিজে করতে হয়। তো সে আবার রান্না আমার বাবার কাছ থেকে শিখেছে, বাবা আবার দাদির কাছ থেকে শিখেছে। সো আমার মার রান্না দাদির রান্না একরকম, যেই জন্য এটা খুবই একটা চমৎকার বিষয়। আমরা যখন বলি যে দাদুর হাতে স্পেশাল, যেমন ইলিশ মাছের পাতুরি, দাদুর মতো আর কেউ পারে না, তো সেটা শুধু আম্মা পারে। আর আপনি কি রান্না করেন? আমি রান্না করি, যেমন ভাত রান্না খুব কঠিন, ঠিকঠাক ভাত রাঁধতে পারি। আমি চাটা বানাতে পারি দুর্দান্ত। এছাড়া খিচুড়ি, গরুর মাংস, লইট্টা শুটকি। আপনি গরুর মাংস রান্না করতে পারেন, মানে আপনি সবই রান্না করতে পারেন, মানে গরুর মাংস যে ঠিকঠাক রান্না করতে পারে সে প্রপার শেফ। রান্নাটা না একটা শিল্প, ওই শিল্পের কাছে যদি ঠিকঠাক না হয়, একটু নুন বেশি হয়, একটু আদা কম হয়, তাহলে কিন্তু পুরোটা ব্লান্ডার। রান্নাটা একটা সায়েন্স, শুধু শিল্প না, সায়েন্সের সাথে আবার দেখেন রান্নাটা একটা অঙ্ক, কোন মিলানো, প্রপোর্শন। আপনার কি অঙ্কটা একটু শেষের দিকে এসেছে আজকে? হ্যাঁ, আমার সেই এখন ভাজবো আমি। আচ্ছা শতাব্দীতে আপনি তো 3টা মাধ্যমে কাজ করেছেন, চলচ্চিত্র, নাটক, থিয়েটার। কোন মাধ্যমে কাজ করতে সবচেয়ে ভালো লাগে? যখন আমি একজন প্রফেশনাল অ্যাক্টর, তখন আমার সবগুলো মাধ্যমে কাজ করতে ভালো লাগে, কিন্তু আমার কাছে বেশি চ্যালেঞ্জিং মনে হয় থিয়েটার। কারণ সামনে দর্শক থাকে, আর আমার ওখানে তো কাট করার বা এডিট করার কোনো অপশন নাই। আরেকটা রিস্কি ব্যাপার হচ্ছে কি থিয়েটারের, যে আমি কিন্তু দর্শকের মাথায় থাকছি। দর্শক আমার অভিনয়টা বা আমাদের নাটকটা দেখে গেল, তখন কি আমি দর্শকের মাথায় থেকে যাচ্ছি। আর সিনেমার ব্যাপারটা বেশি রিস্কি কেন, পৃথিবীর সবচেয়ে বড় মাধ্যম, পর্দা, এবং এটার লংজিবিলিটি বেশি। এটা অ্যাকচুয়ালি একটা আর্টিস্টকে অ্যালাইভ রাখে। 100 বছর, 100 বছর পরে যদি আমার কোনো কাজ তুমি দেখো, ওই ছবিটা দিয়ে সার্চ করলে আচ্ছা উনি এই জায়গায় এরকম ছিলেন, সো ওইখানে ভুল করার অপশন নাই। আবার আরেকটা রিস্কি যেটা বলছে, ডিরেক্টর যে শটটা বেস্ট মনে করবেন ওটাই উনি রাখবেন। আমি হয়তো তার চেয়ে ভালোটা দিতে পারতাম, কিন্তু ডিরেক্টরের মনে হয়েছে, কারণ পুরোটা তো তার মাথায় আছে। আমার কাছে এই জিনিসটা অনেকবার এই এক্সপেরিয়েন্সটা হয়েছে যে কিছু সিনে আমার কাছে মনে হয়েছে যে আমি এই সিনে আমার বেস্ট অভিনয় করেছি, কিন্তু আমার ডিরেক্টরের মনে হয়েছে উনি এই জিনিসটা চায় না। উনি আগের যে আমার কোনো একটা হয়তো কিছু একটা হয়েছে, উনি ওইটাই চায়। তার মাঝে আমি খুব হতাশ হয়ে যেতাম ইনিশিয়ালি।
যে এই সিনের মধ্যে তো ওইটাতে আমি এত ভালো করলাম, কেন উনি এই সিনটা রাখলো, ওইটা কেন রাখলো না? এখন আসলে বুঝি যে এটা পুরো ডিরেক্টরস মিডিয়াম এবং ডিরেক্টর মাথায় তো পুরো জিনিসটা থাকে। আমি হয়তো স্ক্রিপ্টটা পাচ্ছি পুরোটা, কিন্তু কে কোনটা অভিনয় করছে, কোন লাইনে কার ক্যারেক্টারাইজেশন কিরকম, এই বিষয়গুলো তো আমার মাথায় থাকে না, আমি পাচ্ছি না। রিসেন্টলি একটা ছবি করেছেন আগুন পাখি, ওটার অভিজ্ঞতা? ওটার অভিজ্ঞতা দারুণ। মানে আসলে নারীদের এটা কি বলে, সব জায়গায় নারীরা যেন ফাইট ব্যাক করতে পারে, বিভিন্ন রকম অত্যাচার নিপীড়নের শিকার হচ্ছে নারীরা, মানে মেয়েদের পক্ষ থেকে যে আন্দোলনটা সমাজে হওয়া দরকার, সেই সিনেমাটা, এই আগুন পাখি সিনেমায় ওই ব্যাপারটাই উঠে এসছে। এবং একটা জিনিস বলতে চাই, আমাদের আহমেদ রুবেল ভাই প্রয়াত হয়েছেন, তার ওনারও তো শেষ কাজ ছিল, এটা শেষ সিনেমা যেটা এখনো মানে মুক্তি পায়নি। এবং এই সিনেমায় আমরা দুই চাঙ্কে 19 দিন আমরা দুজন রুমমেট ছিলাম। 19 দিন রুবেল ভাইয়ের সাথে মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে দীর্ঘ রাতব্যাপী আড্ডা, কারণ পরদিন 2টার সময় আমাদের কল দিয়েছে, রুবেল ভাই চলেন আড্ডা মারি। এইটা মানে ঢাকা থিয়েটার, প্রাচ্য নাট, আমাদের থিয়েটারের আলাপ, তারপর নাটকের আলাপ, দেশের বাইরে গেল কি হলো, গল্প গুজব সবকিছু মিলিয়ে আর কি। রুবেল ভাই আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, খুব সাদা মনের একজন মানুষ ছিলেন, চমৎকার একজন আর অভিনেতা হিসেবে তো দুর্দান্ত। এবং রাতে রুবেল ভাই, রুবেল ভাই আজকে একটু যন্ত্রণা দিতে চাই, কি সব ঘুমায় গেছে কেন, আপনি একটু আবৃত্তি করেন। একটা রুবেল ভাই দরাজ কণ্ঠে আবৃত্তি শুরু করলো, লোকজন দিকে ঘুমটুম থেকে উঠে গেছে, এই কিসে রুবেল ভাই নিচে আবৃত্তি করছেন। মানে খুব সুন্দর সময় কাটিয়েছি। একজন অভিনেতা হিসেবে তো আপনি অনেক ধরনের চরিত্রই করেছেন, এমন কি কোনো চরিত্র আছে যেটা করে মনে হচ্ছে যেটা আমার করা বেস্ট চরিত্র, বা টার্নিং পয়েন্ট থাকে যে এই চরিত্রটা করে সবাই আমাকে চিনেছে? বা আমি জানি থিয়েটারে যারা কাজ করে তাদের আসলে কে চিনছে এটা ম্যাটার করে না, বাট তারপরও হ্যাঁ, আমার এরকম বললে আমি আলাদা আলাদাভাবেই বলতে পারবো যে আমার বিভিন্ন মিডিয়ামে কাজ করি। তো আমার যদি থিয়েটারের কথা বলা হয়, তাহলে আমি সার্কাস নাটকে একটা অভিনয় করি, একটা রিং মাস্টারের। মানে আমি আপনাকে চিনেছি সার্কাস। আচ্ছা, ওই ক্যারেক্টারটা আমার কাছে খুব মানে আমি অনেক আপন, আমার কাছে কেন জানি খুব ভালোবাসার চরিত্র। যদি টেলিভিশন নাটকের কথা বলো, আমি বিবিসির বিশ্বাস নাটকে আমি 24 পর্বের নাটকে 5টা আলাদা আলাদা ক্যারেক্টার করেছিলাম, আলাদা লুকে, আলাদা ফিলে। ওই জিনিসটা আমার মানে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার কনফিডেন্সের জায়গাটা অনেক বাড়িয়ে দিয়েছিল যে হ্যাঁ আমি পারি। এবং 24 পর্বের নাটকে আমি 5টা আলাদা চরিত্রে অভিনয় করেছি। আর লাস্ট অফ অল বলতে গেলে সিনেমার ক্ষেত্রে গেরিলা আমাকে একটা একটা ব্যাপার, আমি প্রিপারেশনের সময় পেয়েছি, নিজেকে উপস্থাপন করতে পেরেছি ওইভাবে। আমার ডিরেক্টর নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু আমাকে স্পেসটা দিয়েছেন, তুই কর, তুই কিভাবে করবি কর, আমি ওইভাবে লাইট করতে বলবো, বা মানে ওই অপশনটা পেয়ে আমার ভালো লাগার। এবং আমার কাছে মনে হয়েছে যে গেরিলার ওই চরিত্রটা আপনাকে অ্যাজ অ্যান একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে। হয়তো কিন্তু আমার কাছে আমি খুব অনেস্টলি চেষ্টা করেছি। সব চরিত্র হয়তো আমরা চেষ্টা করি, কিন্তু সততার জায়গায় দেখা গেলো যে আচ্ছা তোর ইউনিটের অবস্থা ভালো না, আচ্ছা ভাই বাদ দাও, ফুটেজ দিয়ে চলে আসি। কিন্তু এই কয়েকটা জায়গায় আমার আরো বেশ কিছু জায়গায় হয়েছে, যেমন পছন্দের কাজ বলতে গেলে যেমন তৌকির ভাইয়ের অজ্ঞাতনামা আমার খুব পছন্দের কাজ, অজ্ঞাতনামা খুব পছন্দের কাজ, বাপজানের বায়োস্কোপ, তারপর তানভীর মোকাম্মেলের জীবন ঢুলি আমার পছন্দের কাজ। কিন্তু আমি এই চরিত্রগুলোর মধ্যে আমি একটা মানে ব্যাপার পেয়েছি আর কি। এবার আমি আপনার কাছে চলে আসছি, সরি আপা, এই যে হয়ে গেল প্রন বল। এটা দেখতে খুবই চমৎকার হয়েছে, বাহ ভাইয়া দেখেন। গন্ধটা রোজা ভেঙে যেতে পারে আর কি। খেতেও নিশ্চয়ই সুস্বাদু হবে। আমরা ইফতার পর্যন্ত অপেক্ষা করব, আর দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে, তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।